যেমন আপনি দেখেছেন রিসেন্টলি একটা ইউপির হাইওয়েতে প্লেন নামে ফাইটার এয়ারক্রাফট। কেন? পাকিস্তান বোধহয় এবার 22তম না 26তম IMF এর বেল আউট পেলো, মানে লোন পেলো। কেন? তারা তো ওপেনলি টাকা দিচ্ছে টেররিজমকে, তাদের কেন দেওয়া হবে? তাদের বাঁচিয়ে রাখার দরকার কি? এই অক্সিজেনটা কেন দেওয়া হচ্ছে? ভারত পাকিস্তানের সাথে এখনো অবধি যে শক্তি ক্ষয় করেছে বা ব্যবহার করেছে সেটাই সবটা না। পুরো পৃথিবী এখন চিন্তায় আছে যে পাকিস্তানের নিউক্লিয়ার টেকনোলজি ও ড্রোনগুলোকে ভারত অনেক সাধারণ অস্ত্র যেগুলো ভারতের কাছে আছে সেগুলো দিয়ে মেরেছে। ফলে ওরা বুঝতেও পারেনি যে কোথা থেকে আঘাত হানবে। এখন হয়তো আমেরিকা পাকিস্তানকে বাধ্য করে যে ক্ষমা চাও। যদি ট্রেলারেই ব্রহ্মোস হয় তাহলে পিকচারে কি কি আসতে পারে সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে। দেখুন, শাহবাজ শরীফ স্বীকার করুক না করুক, পাকিস্তানের আর্মি চিফ তিনি তো ব্যাপারটা বোঝেন যে একটা দেশের 8টা 10টা এয়ারফোর্সের বেসকে, ক্যাপিটালের পাশের শহরকে স্ট্রাইক করা মানে কত বিধ্বংসী ব্যাপার। কিন্তু এইটার থেকে দুটো রাস্তা আসে পাকিস্তানের আর্মির জন্য, কারণ পাকিস্তানের আর্মিটাই পাকিস্তানকে চালায়। একটা হচ্ছে যে তারা এখান থেকে একটা শিক্ষা নেয় এবং যুদ্ধ নয়, আমরা শান্তি চাই বা আমরা ভারতের সাথে সহাবস্থান করব বলে এগায়। আরেকটা হচ্ছে তারা ফন্দি ফিকির করে, এখন মানে আমরা বলি ইংরেজিতে লিকিং দ্য উন্ড, মানে এখন তারা তাদের যে ঘাটা হয়েছে সেটাকে চেটে তারপরে আবার ভারতের বিরুদ্ধে কোনো একটা শয়তানি কোনো একটা কিছু করবে, একটা কিছু অলিক চিন্তা করবে, একটা কিছু করবে, যেমন এখানে করেছিল পেহেলগামে। সেইটার জন্য আমার আশঙ্কা হচ্ছে যে তারা বোধহয় দ্বিতীয়টাই নেবে। তারা কিছুদিন তাদের শক্তি যেগুলো ক্ষয় হয়েছে সেটা পূর্ণ করবে এবং শক্তি ক্ষয়টা পূর্ণ হওয়ার পরে তারা পরিকল্পনা হয়তো এখনও শুরু করে দিয়েছে এবং তারপরে কোনো একটাভাবে আবার একটা চেষ্টা করবে এবং এই খেলাটা চলতেই থাকবে। তাই জন্য আপনি যদি দেখেন আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন যে অফ সিন্দুর বন্ধ হয়নি, এটা চলতে থাকবে। যতবার ভারত বা ভারতবাসীর ওপর আঘাত হবে আমরা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে তাদের শেষ করব এবং এটাই নিউ নর্মাল। এই কথাটা উনি ব্যবহার করেছেন, এটার খুব তাৎপর্য আছে এই কথাটার। কারণ পাকিস্তান যে সেনাবাহিনী যে গিভ আপ করে দেবে আমার মনে হয় না। হ্যাঁ, এবং এই যে সিন্দুর অভিযানটা যখন চালানো হলো সেই সময় আমরা দেখলাম যে পাকিস্তানের এয়ার ডিফেন্সের কি জঘন্য দশা এবং আমাদের এয়ার ডিফেন্স কিভাবে কাজ করছে। এবং এরপরেই একটা মানে খবর যেটা জানা যাচ্ছে কানাঘুষোয়, এটা আমি চাইবো আপনি একটু কনফার্ম করুন আমাদেরকে যে আমরা যেটা জানতে পারছি সেটা ঠিক কিনা, যে একটা ট্রিক্স খেলা হয়েছিল ভারতের পক্ষ থেকে, যে একটা ডামি মানে বিমান পাঠানো হয়েছিল এবং সেই বিমান গিয়ে ওদের কোঅর্ডিনেটস জেনেছিল বা ওদের কোথায় কোথায় রাডার আছে, সিস্টেম আছে, সেগুলো সমস্ত জেনে নিয়ে এসেছিল। এই ডামি বিমান দেখে ওরা কোঅর্ডিনেটস থেকে সমস্ত ফায়ার করতে আরম্ভ করে, প্রত্যাঘাত আরম্ভ করে এবং এরপরেই যেটা হয়, ভারতের পক্ষ থেকে যখন ওদের ঘাঁটিগুলো জানা হয়ে যায় তখন আসল বিমান গিয়ে, আসল ড্রোন গিয়ে সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়ে চলে আসে। এটা আমরা জানতে পারছি, আপনি যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, এই পার্টিকুলার যুদ্ধে এক্স্যাক্টলি কী স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়েছিল সেটা আমরা জানি না, যেটা আমরা শুনছি মিডিয়াতে। বাট আমি ইন জেনারেল বলবো, শত্রুর যে বড় বড় ঘাতক অস্ত্র আছে তার লোকেশন জানাটা চিরাচরিতভাবে চলে আসছে যুদ্ধে। তার জন্য গুপ্তচর, তার জন্য স্যাটেলাইট, তার জন্য অন্যান্য প্রসেস ব্যবহার করা হয়, কনফার্মেশনের জন্য থাকে যে কোথায় শত্রুর এয়ার ডিফেন্স থাকুক, কোথায় শত্রুর ফাইটার এয়ারক্রাফটস আছে, তাদের হ্যাঙ্গার্স, এবং এইগুলো প্ল্যান করা হয়। এবং যারা এই যুদ্ধ বিশারদ তারা সবসময় চেষ্টা করেন এগুলো কনস্ট্যান্ট চেঞ্জ করতে। এটা এবার ইভলভিং, মানে সবসময় পরিবর্তন হচ্ছে। যেমন আপনি দেখেছেন রিসেন্টলি একটা ইউপির হাইওয়েতে প্লেন নামে ফাইটার এয়ারক্রাফট। কেন? কারণ ফাইটার এয়ারক্রাফটের বেসগুলো জেনারেলি আমাদের বেস পাকিস্তানের জানা, পাকিস্তানের বেস আমাদের জানা, কিন্তু আমাদের এখন এমন ক্যাপাবিলিটি আছে যে আমরা অনেক হাইওয়েতেও আমরা ফাইটার এয়ারক্রাফট নামিয়ে দিতে পারি। হ্যাঁ, তো ফলে কি হবে, বেস বলে কিছু থাকবে না, সেখান থেকে উঠবে, সেখান থেকে হানা দেবে। তো এই জন্য ওরা চেষ্টা যেটা করতে পারে যে ওরা যেটা দেখুন, ওরা যেটা করেছিল, ড্রোন পাঠিয়েছিল আমাদের 300-350 ড্রোন পাঠিয়েছিল শ্রীনগর থেকে গুজরাটের রান অফ কাচ, যেটা অতটা এরিয়া জুড়ে এই পুরো বর্ডারটা, মানে আপনি ধরুন জেএনকের বর্ডার, পাঞ্জাবের বর্ডার, বর্ডার, গুজরাটের বর্ডার, রাজস্থানের বর্ডার, হ্যাঁ, এই পুরো এরিয়াটাতে ওরা এই চেষ্টাটা করেছিল।
কেন? যে আমাদের S-400 বা অন্যান্য ডিফেন্স সিস্টেম যেগুলো এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলগুলো কোথায় আছে, তারপরে ওদের ফাইটার এয়ারক্রাফট এসে হয়তো ওটা মারবে। বাট ভারত তো কিছু সেরকম করেনি। ওর ড্রোনগুলোকে ভারত অনেক সাধারণ অস্ত্র যেগুলো ভারতের কাছে আছে সেগুলো দিয়ে মেরেছে। ফলে ওরা বুঝতেও পারেনি যে কোথা থেকে আঘাত হানবে। পাকিস্তানে পরমাণু অস্ত্র রাখা নিরাপদ কিনা এই নিয়ে রাজনাথ সিং প্রশ্ন তুলেছেন, এবং একই সঙ্গে তিনি গুজরাটের ভুজের বায়ুসেনা ঘাঁটি থেকে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলছেন যে এই যে যেটা দেখানো হলো অপারেশন সিন্দুরে যেটা করা হলো সেটা জাস্ট ট্রেলার, কাহানি আভি বাকি হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। এবার ট্রেলারেই যেটা দেখানো হলো সেটা হচ্ছে ব্রহ্মোস মিসাইল গিয়ে ওদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসছে। যদি ট্রেলারেই ব্রহ্মোস হয় তাহলে পিকচারে কি কি আসতে পারে সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে। হ্যাঁ, দেখুন, আমার মনে হয়, আমি যেটুকুনি বুঝি, ভারতীয় শাসক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে, তাদের শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে, তাতে একটা অদ্ভুত রকমের কনফিডেন্স দেখতে পাচ্ছি। ভালো লাগছে এটা দেখে। এই কনফিডেন্স আমি আগে দেখিনি। আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না। অনেক পলিটিক্যাল দলের মানে সরকারের সময় আমি দেশের চাকরিতে ছিলাম। সবাই সবার মতো করে দেশপ্রেমী। বাট আমি এই কনফিডেন্স যে ট্রেলার হ্যায়, এবং উনি বলছেন যে উনি ইন্টারন্যাশনাল লোকেদেরও অ্যাকাউন্টেবিলিটি চাইছেন। যেমন অ্যাটমিক এনার্জি এজেন্সিকে বলছেন যে পাকিস্তানের ওপর নজরদারি রাখো। IMFকে বলছেন তোমরা টাকা দিচ্ছ, ওরা টেররিস্টদের সেই টাকায় পুষছে। ভারত, উনি এটাও বলেছেন যে পাকিস্তান কোথাও যদি পৃথিবীতে কিছু দেওয়ার ব্যাপার হয় তাহলে সেই লাইনে সবার আগে পাকিস্তান পৌঁছে যায়। মানে এক কথায় ভিখারি বলেছেন। আর ভারত IMFকে টাকা দেয়, টাকা নেয় না, এটা বলেছেন। এই যে একটা ব্যাপার, ভেরি সাটল একটা ইন্টারন্যাশনাল কমিউনিকে বলে আমরা কিন্তু দেখছি তোমরা কি করছো। কারণ এটা হয়ে আসছে বছরের পর বছর। পাকিস্তান বোধহয় এবার 22তম না 26তম IMF-এর বেল আউট পেলো, মানে লোন পেলো। কেন? তারা তো ওপেনলি টাকা দিচ্ছে টেররিজমকে, তাদের কেন দেওয়া হবে? তাদের বাঁচিয়ে রাখার দরকার কি? এই অক্সিজেনটা কেন দেওয়া হচ্ছে? এবং এর পিছনে মদদ আছে। এবং একটা কোথাও সারা পৃথিবীর লোক তারা ভারতকে পছন্দ করছে না, ভারতের এই ডেভেলপমেন্ট। এবং কোথাও একটা আমি দেখছি যে যারা বড় শক্তি তাদের পাকিস্তানের ওপর একটা সফট কর্নারও আছে। এবং সেইখানে এখন দেখছি আমরা একটু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলোর ওপরও দাবি করছি যে তোমরা কিন্তু তোমাদের কাজটা করছো না, যেটা একটা ভালো দিক। আমরা UN-এ রিকোয়েস্ট করতাম আর তারপরে চুপ হয়ে যেতাম, কারণ UN মানেনি এরকম করে। এখন দেখা যাচ্ছে যে এটা। আর আপনি যেটা বললেন যে ট্রেলার এরপরে কি হবে, দেখুন আমার তো জানা নেই, বাট ওনাদের এই কনফিডেন্স দেখে মনে হচ্ছে এই জল চুক্তি যেমন, এটাও তো একটা মার, এটা তো একটা মানে ব্রহ্মসের থেকে বড় মার জল। কারণ এখন একটা ক্রপ, মানে পাকিস্তানের একটা শস্য আসার সময় এখন, এই সময় যদি জল না থাকে, জল থাকে বা জল না জানতে পারে কখন কমছে কখন বাড়ছে, এমন না যে জল বন্ধ করে দেবে। বাট কি হয়, ওয়াটারের ডাটা থাকে, সেই তথ্যগুলো যদি আমরা শেয়ার না করি, সেটা শেয়ার করবো আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, রাইট? এবার কি হয় যে ওদের ইরিগেশন প্ল্যান করতে পারবে না, এবং ওদের শস্য, পাঞ্জাব বিশেষ করে, তারা মানে 80% এগ্রিগেরিয়ান স্টেট আর কি, মানে শস্যের ওপর ডিপেন্ডেন্ট করে। তো ফলে কি হবে, তাদের একটা বড় আঘাত আসবে। তো এটাও একটা আঘাত, জলের আঘাত। এবার ব্যবসা বাণিজ্য বন্ধ করবার আঘাত, এদের নিউক্লিয়ার যেটা আপনি বলছেন অ্যাকাউন্টেবিলিটির জন্য ওনারা বলছেন, সেটার আঘাত। আজকে একটা দেখছিলাম মিডিয়াতে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, যে ভারত আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটা নোটাম জারি করেছে। নোটাম মানে নোটিস টু এয়ারম্যান, মানে কেউ যেন এখন জাহাজ না করে। এবং এটা বোধহয় 24 বা 25 এরকম, এটা 22 বা এরকম বলছে, আমি টিভিতে দেখছিলাম বা ইন্টারনেটে দেখছিলাম। এই নোটাম জারি করেছে মানে একটা মিসাইল টেস্ট করবে, তারপর আবার একটা মিসাইল টেস্ট করছে মনে হয়, কারণ এটা জেনারেলি সেটার সাথেই হয়। তো এই যে ব্যাপারগুলো, এইগুলোতে দেখাচ্ছে যে ভারত এখন প্রস্তুতি নিয়ে আছে। এবং আমি মনে করি যে ভারত পাকিস্তানের সাথে এখন অবধি যে শক্তি ক্ষয় করেছে বা ব্যবহার করেছে, সেটাই সবটা না। আমি অ্যাটম বোমের কথা বলছি না, ওটা তো সবাই জানে, ভারতেরও আছে পাকিস্তানেরও আছে। বাট এখন অবধি আমরা জানি S-400, আমরা জানি এটা সেটা, আমরা হয়তো কিছু জানি না যেটা ওনারা জানেন, তাই জন্য ওনারা সেই কথাটা বলছেন এবং বেশ
জোরের সাথে বলছেন, এবং সেটা থেকে এরা হিন্ট নেবে কি নেবে না জানি না, মনে হয় নিলে ভালো হয়। না, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে, ইসলামাবাদের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ভারতের যে সমস্ত পরমাণু ভাণ্ডার আছে সেখান থেকে নাকি পারমাণবিক শক্তির জিনিসপত্র চুরি হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে এই সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি তুলছে ইসলামাবাদ। মানে যাদের নিজেদের জায়গাকে সেফ রাখার ক্ষমতা নেই, তারা আমাদের পারমাণবিক শক্তি কিভাবে চুরি হচ্ছে না হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন। দেখুন, আমি আপনাকে বলি যে পাকিস্তান যেটা করছে, কিছুদিন আগে আমরা আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন না যে আইএইএ থেকে আমরা বলবো যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি তারা নজরদারি করুন, এটার কপি করছে। এবার পাকিস্তান কোথায় কোথায় কপি করছে দেখুন। হ্যাঁ, পাকিস্তান প্রথম কপি করলো যে ভারতের প্রধানমন্ত্রী একটা স্পিচ দিল, ওরা একটা স্পিচ দিল। ভারতের ডিজিএম ওরা এসে ব্রিফিং করলো, ওদের এতদিন অবধি কোনো দিন করেনি। তারপরে ওদের কিছু এয়ারফোর্সের লোক এসে সেই ব্রিফিংটা যদি আপনি শোনেন, এত মিম হয়েছে সেটা, সারা পৃথিবীতে ওই ব্রিফিংটা মিম হচ্ছে আর কি। মানে ওনাদের জিজ্ঞেস করছে জার্নালিস্ট একরকম আর উত্তর দিচ্ছে একরকম আর কি, এমন মিম হচ্ছে। তারপরে আমাদের প্রধানমন্ত্রী গেলেন যুদ্ধের পরে, মানে যুদ্ধবিরতির সময় আদমপুরে এয়ারফোর্স বেসে উনি চলে গেলেন একটা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে, একটা ঘাস টাস তার উপরে একটা ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত একটা শাহবাজ শরীফ আর আর্মি চিফ দাঁড়িয়ে, একটা মানে র্যাক ট্যাক আর্মির মতো লাগছিল, সেখানে গিয়ে একটা ব্রিফিং করলেন। তো ওনারা কি করছেন, একটা কপি করছেন, কপি কাট মানে পেস্ট করছেন ভারতের অ্যাক্টিভিটিগুলো। ওনার অরিজিনাল আইডিয়া এখন আর কিছু নেই। এবং যেই আমরা জল চুক্তিটা বাতিল করেছিলাম, ওরা বলেছিল সিমলা চুক্তি বাতিল। আরে সিমলা চুক্তি বাতিল করলে তো আমাদেরই ভালো, আমরা তো পিএফকেটা নিয়ে নেবো তাহলে বিনা পয়সায় আর কি। হ্যাঁ, এবং আমরা ওই 93,000 সৈন্য যাদের আমরা ফেরত দিয়েছিলাম আবার ফেরত চাইবো। হ্যাঁ, তাদের মধ্যে যদি কেউ মরে গিয়ে থাকে তাদেরকে বলবো বাঁচিয়ে ফেরত দেওয়া আর কি, কারণ তোমরা ফেরত নিয়েছিলে, তাই না? তো বোকার মতো করছে। তো এইখানে পাকিস্তান আমাদের লোকেরা, মানে এমএলএরা এমপিরা কোথায় কোথায় আমরা নিউক্লিয়ার মেরে দেবো বলছে, আমাদের বলেই না কেউ। এরা তো কনস্ট্যান্ট এই কথাটাই বলে যায়। এবং আজকের থেকে না, আমি অনেক বছর ধরে দেখছি একের পর এক মন্ত্রী আসছে, প্রাইম মিনিস্টার ইমরান খান নিজে বলেছিলেন, হ্যাঁ, এবং অনেকবার বলেছেন, একবার না, বাধ্য হয়ে তখন একদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছিল আমাদের কাছে যেগুলো আছে সেগুলো কি কালী পুজোর জন্য, দিওয়ালির জন্য, এমনি করে বলেছিল একদিন। কোনো দিন বলে না ভারত রেসপন্সিবল নিউক্লিয়ার স্টেট, এটাতে কোনো সন্দেহ নেই। পুরো পৃথিবী এখন চিন্তায় আছে যে পাকিস্তানের নিউক্লিয়ার টেকনোলজি পাকিস্তান অন্য কোনো দেশকে দেবে কিনা বা দিয়ে ফেলেছে কিনা। আরও বেশি চিন্তায় আছে দেশ তো ছাড়ুন, কোনো টেররিস্ট অর্গানাইজেশনকে দিয়ে দেবে কিনা। এবং এই চিন্তাটা সারা পৃথিবীর কিন্তু। এবং বেশিরভাগ দেশ চায় পাকিস্তানের নিউক্লিয়ার শক্তিটাকে যদি খতম করে দেওয়া যায় আর কি, কোনো রকমভাবে এদের। কারণ ভারত তো রেসপন্সিবল, ভারতের তো নো ফার্স্ট ইউজ পলিসি আছে। সারা পৃথিবীতে অফিসিয়ালি 7টা দেশের নিউক্লিয়ার পারমাণবিক শক্তি আছে, 7টা দেশ অফিসিয়ালি। আনঅফিসিয়ালি আরও 2টো দেশের কথা লোকে বলে, বাট অফিসিয়ালি 7টা। তার মধ্যে একমাত্র চায়না আর ভারতের কাছে নো ফার্স্ট ইউজ, মানে আমরা যতদিন না আমাদের ওপর কেউ নিউক্লিয়ার মারবে আমরা তার উপর নিউক্লিয়ার মারবো না, এটা পৃথিবীকে কমিট করা আছে। এবং আমি ব্যক্তি মানুষ হিসেবে মনে করি ভারতের এই কমিটমেন্টটা তুলে দেওয়া উচিত। বাট ভারতের কমিটমেন্ট আছে, পাকিস্তানের নেই, আমেরিকার নেই, রাশিয়ার নেই, ব্রিটেনের নেই, যতগুলো নিউক্লিয়ার পাওয়ার আছে কারো নেই, এটা একমাত্র চায়না আর ভারতের আছে। তো ভারত তো রেসপন্সিবল প্রথম দিন থেকে। এবার সেখানে পাকিস্তানের কেউ বলেছে 250 গ্রাম 500 গ্রামের নিউক্লিয়ার বোম আছে আমাদের কাছে, রেলওয়ে মিনিস্টার ছিলেন, এটা রেলওয়ে মিনিস্টার বলছে, আরেকজন রেলওয়ে মিনিস্টার সেদিন বলেছে। এবং এই ব্যাপারগুলোর থেকে ওরা যখন দেখছে যে ভারত এখন অ্যাকাউন্টেবিলিটি চাইবে, তখন ওরা বলছে যে ভারতেরও লিক হচ্ছে বা এরকম কিছু বলছে। এরপরে কী হবে জানেন, ওরাও বলবে আইএমএফ ভারতকে যেন টাকা না দেয়। আরে ভারত তো টাকাই নেয় না আইএমএফের থেকে, কিন্তু ওরা জাস্ট কপি করছে, ব্লাইন্ডলি কপি করছে। আমার মনে হয় ঘেটে গেছে মাথা ওদের, এবং তার থেকে ওরা এখন দিশেহারা হয়ে আছে, বুদ্ধিভ্রষ্ট। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন বুদ্ধিভ্রষ্ট। স্যার, আপনি আইএমএফের কথা বললেন বলে আমি আরেকটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। এবং কিছুক্ষণ আগে আপনি আপনার উত্তরের মধ্যে একটা কথা বলেছিলেন যে এমন বেশ কিছু দেশ রয়েছে যারা ভালোভাবে নিচ্ছে না, ভারতের এই উত্থানকে ভালোভাবে নিচ্ছে না, বা ভারতের এই যে সোয়াগ, যেটাকে সোয়াগ মোডে থাকা ইন্ডিয়ান আর্মির। বলতে চাইনি কথাটা, আপনি অনেক ইয়াং, আপনি বলছেন সোয়াগ, অ্যাকচুয়ালি কথাটা সোয়াগ। ভারতের এখন একটা সোয়াগ দেখছি আমরা, তো সোয়াগ বলে সবাই জানতো আর কি। হ্যাঁ, সো ইন্ডিয়ান আর্মি ইজ রাইট নাও ইন এ সোয়াগ মোড। তো
সেখানে দাঁড়িয়ে আজকে এই মোড়টাকে কিন্তু ভারত মানে পৃথিবীর অনেক দেশই ভালো নজরে দেখছে না, এটা আপনি বলেছিলেন। এবং এরপরেই আমরা পরপর কয়েকটা ঘটনা দেখতে পাচ্ছি, যেমন 1 নম্বর ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে পাকিস্তানকে আইএমএফ যেন কোনো রকম কোনো সাহায্য, আর্থিক সাহায্য না করে, অথচ আইএমএফ করলো। এবং ভারতের আরেকটি শত্রু দেশ হিসেবে যে গড়ে উঠছে সে হচ্ছে বাংলাদেশ, সেও ইতিমধ্যেই আইএমএফের কাছ থেকে সাহায্য পেয়েছে। এবং এই আইএমএফকে বকলমে মানে তার যার অঙ্গুলি হিলানো চলেন সে হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা মানেই ট্রাম্প। তো সেই ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন যে অ্যাপেল কর্তাকে, টিম কুককে বলেছিলেন যে ভারতে যেন তিনি কোনো রকমভাবে কাজ করবার চেষ্টা না করেন। এবং তারপরে আরেকটা কথাও বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এন ওয়ার্ড দিয়ে কিছু একটা হতে চলেছিল, সেটাকে তিনি বন্ধ করে দিয়েছেন। তো পরপর এই যে কথাগুলো, এর মাধ্যমে ভারতের কাছে বারবার একটা চ্যালেঞ্জ চলে আসছে যে আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে ভারত, আমেরিকার বিরুদ্ধে। অথচ এই আমেরিকার সঙ্গে, এই ট্রাম্পের সঙ্গে মোদির তো দুর্দান্ত ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে এই চেঞ্জটা হলো কেন? মানে ভারতকে সবসময় এইভাবে থ্রেটটা কেন দেওয়া হচ্ছে? দেখুন, ট্রাম্পেরও তো এটা মানে কি বলে ওটাকে, মানে রিঅ্যাপিয়ারেন্স, পুনরাবর্তন বলে তো, হ্যাঁ, আবার আবির্ভাব বলেন তো উনি, তো এবার অনেক কনফিডেন্স, ওনারও একটা সোয়াগ এসে গেছে। এবং এখন উনি পুরো পৃথিবীটাকে একটা ব্যবসাদারের চোখ দিয়ে দেখছেন, এবং সেখানে উনি ভুল করছেন। কারণ পৃথিবীর এত বড় শক্তিধর দেশের মানুষ, সব থেকে বড় মানুষটি যদি খালি ব্যবসা করেন সারাদিন ধরে, ব্যবসাটা উনি ভালো বোঝেন, এতে কোনো সন্দেহ নেই, বাট উনি সেইভাবে দেখছেন। এবং দ্বিতীয় কথা, ওনার একটা কিছু স্বভাব আছে যে উনি বলেন চিন্তাভাবনা না করে, এবং তারপরে সেটার থেকে দূরত্ব তৈরি করেন। যেমন উনি বলেছিলেন, আমি রাষ্ট্রপতি হবার 24 ঘন্টার মধ্যে আমি ইসরায়েল আর গাজার ঝগড়া যেটা হামাসের, সেটা সলভ করে দেব। ইউক্রেন আর রাশিয়ারও সলভ করে দেবেন। কানাডাকে রাজ্য বানিয়ে দেবেন। সুয়েজ ক্যানাল কিনে নেবেন। গ্রিনল্যান্ড উনি নিয়ে যাবেন। এগুলো তো কোনোটাই হয়নি। তেমনি ভারতের সম্বন্ধে উনি বলেছেন, উনি মধ্যস্থতা করেছেন, ভারত সেটাকে ডিনাই করে গেছে। ভারত পরিষ্কারভাবে ডিনাই করেছে, ওনার টুইটের জবাবে না, ভারত অফিসিয়াল স্টেটমেন্ট, আমাদের এমইএ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর বা আমাদের প্রাইম মিনিস্টার সেটাতে পুরোপুরি ঠারে বুঝিয়ে দিয়েছেন এগুলো কিছু হয় না। এখন উনি যেটা লেটেস্ট বলেছেন, আমি কোনোদিন ক্রেডিট পাবো না, বাট আমি অনেক কিছু করেছি। তো উনি এক কদম পিছনে হটেছেন যে আমি কোনোদিন ক্রেডিট পাবো না। উনি কি চাইছেন আমি বুঝতে পারছি না। উনি কি একটা নোবেল পিস প্রাইজ চাইছেন? সেটা চাইছেন? উনি তো অলরেডি শক্তিধর, হ্যাঁ, সে এত বড় শক্তিধর মানুষ হয়ে এই ইনসিকিউরিটি দেখলে কষ্ট লাগে। দুঃখ কি জানেন, আমেরিকার মতো এত বড় দেশ, কিন্তু এদের লিডারশিপ সেরকম তৈরি হচ্ছে না। আগের জন মানে কি বলবো, মানে খুব মার্জিতভাবে বলতে হলে আগের জনের তো বুঝতেই পারতাম না তিনি জেগে আছেন না ঘুমাচ্ছেন, হ্যাঁ, কোন দিকে যাচ্ছেন, ডান দিকে না বাঁ দিকে। এবং এখন ইনি যেটা করছেন সেটা হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছেন একটা শিশুর মতো, হ্যাঁ। এবং দুটোই মানে এক্সট্রিম এন্ড আমরা দেখছি আমাদের পৃথিবীর একটা লিডারশিপ। বাট ভারত তো হাজার বছরের সিভিলাইজেশন, ফলে ভারতের এই রকম একজন দুজন তুর্কি নাচন আমরা অনেক দেখেছি, বাট ভারতবর্ষ তার অস্তিত্ব হারায়নি। এবং ভারতবর্ষর আমার মনে হয় না খুব কুইক রিয়াকশান দেওয়ার দরকার আছে। এবং দেখছেন যদি আমরা দিচ্ছিও না, আমরা টুইটারে জবাব টুইট করে দিচ্ছি না। আমরা জেলেন্সকি না যে ট্রাম্প একটা কথা বলবে আমরা একটা কথা বলবো এবং একটা রাষ্ট্রপতি ভবনকে কলতলার ঝগড়া নিয়ে যাব, ঠিক আছে। আমাদের অতি মার্জিতভাবে কথা বলা হচ্ছে, এবং আস্তে আস্তে তারাই রিয়েলাইজ করছে যে তারা কিছু ভুল বলে ফেলেছে। কারণ তোমার কাছে শক্তি বেশি আছে, তোমার কাছে অর্থ বেশি আছে বলে তার মানে না যে তোমার কাছে সম্মান বেশি আছে, তা তো হয় না। তাহলে ভিয়েতনামে কি হয়েছিল? ভিয়েতনাম এখনও তো আছে, ভিয়েতনামকে তো ওরা কিছু করতে পারেনি। 50টা সিনেমা বানিয়েছে ভিয়েতনাম নিয়ে, র্যাম্বো থেকে আরম্ভ করে কোনো শেষ নেই। কিন্তু হারটা কে হেরেছে তো সবাই জানে। আফগানিস্তানে কি হলো? ছোট্ট তো দেশ একটা, পালালো কেন? সব ছেড়ে পালিয়েছে, বিলিয়ন ডলারের হেলিকপ্টার, গানশিপ, ট্যাঙ্ক ছেড়ে পালিয়েছে ওরা। কেন? আপনি সেই ফটোগুলো দেখেছেন, প্লেন থেকে লোকে পড়ে যাচ্ছে, প্লেন বেরিয়ে চলে যাচ্ছে। এত তাড়াহুড়ো কী ছিল পালাবার আর কি? তো এটা ওদের ভুল ধারণা, এবং এটা আসে ওদের একটা রেসিজম থেকে বলতে পারেন, যে এই দিকের লোকেরা অতটা কিছু জানে না আর কি। যতই ভালো করি ওরা কোনোদিন তালি বাজাতে পারবে না, ঠিক আছে। কিন্তু সেটা নিয়ে আমাদের বাঁচতে হবে, এটা নিয়ে কিছু করার নেই, তার মধ্যেই আমরা আমাদের কাজ করে যাব।
আকিনাচন যখন বললেন তখন তুরস্ক নিয়ে একটু প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই যে আমরা পাকিস্তানের সঙ্গে এই যে একটা কনফ্লিক্ট হলো, আমি যুদ্ধ বলতে রাজি নই, কনফ্লিক্ট, তো এই কনফ্লিক্টে আমরা দেখলাম তুরস্ক থেকে বিমানে ভর্তি করে যুদ্ধাস্ত্র আসলো, শুধু ড্রোন নয়, যুদ্ধাস্ত্র নয়, তার সঙ্গে সেনা পর্যন্ত এলো। আমার প্রশ্ন হচ্ছে তুরস্ক কি পাকিস্তানের থেকেও শক্তিধর, এবং যদি তাই হয় পাকিস্তানের প্রতি এত প্রেমের কি প্রয়োজন তুরস্কর? কারণ যখন তুরস্কতে ভূমিকম্প হয়েছিল, যদিও এখনও হচ্ছে, এখন আল্লাহর গজব কিনা বলতে পারবো না, কিন্তু ভূমিকম্প এখনও হচ্ছে, কিন্তু আগে যখন হয়েছিল প্রথম রেসপন্ড করেছিল ভারত বন্ধু হিসেবে। সেখানে অপারেশন দোস্ত সেটা ছিল, সেই অপারেশন দোস্তকে ভুলে গিয়ে আজকে দুশ্মনী নেভানোর জন্য পাকিস্তানের সঙ্গ দিল তুরস্ক। মানে এটা কেন হলো? দেখুন, এটার অনেকগুলো অ্যান্সার আছে। আমি যতটা এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার এটা, বাট আমি চেষ্টা করব যে আপনার চ্যানেলের যত দর্শক আছেন তাদের জন্য তাদের মতো করে এটা বোঝাবার। এবার দেখুন, তুরস্ক কি চায়? তুরস্ক তাদের পাস গ্লোরি, যেটাকে অটোমান এম্পায়ার বলছে, সেইটা পুনরুদ্ধার করতে চায়। তারা শক্তিশালী মিলিটারি ক্ষমতা, এতে কোনো সন্দেহ নেই। তারা ন্যাটোর অংশ তুরস্ক, এবং তুরস্কর ওপর যদি আঘাত আনা হয় তাহলে ন্যাটোর যারা মেম্বার, মানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তাদের ওপর আঘাত আনা হয়েছে, মানা হবে কিন্তু। হ্যাঁ, এইবার তুরস্ক কি চায়? তুরস্ক যেটা চায় যে ইসলামিক ওয়ার্ল্ড, যেটা তাদের ফোকাসটা এখন অবধি আছে আরবস, সেখান থেকে সরে তুরস্কের উপর চলে যায়। পাকিস্তানও কিন্তু সেটাই চায়। 4-5টা শক্তি আছে যারা, আমি পুরোপুরি আলাদা কথা বলছি, যে এই যে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি, প্রায় 58টা দেশ বোধহয় মেম্বার। এবার এই দেশগুলোকে এখন অবধি সৌদি আরবিয়া কন্ট্রোল করে, হ্যাঁ, এবং ইউএই কন্ট্রোল করে। এরা পাকিস্তান, তুরস্ক, ইরান, এরা চায় না, এরা চায় অন্যভাবে আর কি, যে আমাদের কন্ট্রোলে আসুক। সবাই সবার মতো করে চেষ্টা করে যাচ্ছে, আর কিছু দেশ এদের সুরে সুর মেরাচ্ছে। এবার তুরস্ক এটা খুব ইচ্ছে যে তাদের এখান থেকে ইসলামিক ভাবনা চিন্তার যে ফসলগুলো উঠবে সেগুলো তাদের এখান থেকে, আমি কোনো খারাপ ইসলামের কথা বলছি না, ভালো ইসলামের কথা বলছি, যে তাদের এখান থেকে হবে। এবং তারা লিডারশিপ চাইছে, এবং সেই লিডারশিপের জন্য তারা পাকিস্তানকে এত সাপোর্ট করছে, কারণ পাকিস্তান তাদের এই লিডারশিপের ইচ্ছাতে সাপোর্ট করছে। এই ইচ্ছাটা কিন্তু পাকিস্তানেরও ছিল, কারণ বলতো পাকিস্তানের একটা জিনিস আছে যেটা তুরস্কেরও নেই, সেটা হচ্ছে পাকিস্তান সারা বিশ্বের যত ইসলামিক দেশ আছে তার মধ্যে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার। তো রাইট, তো ফলে কি হচ্ছে, পাকিস্তানের একটা ইচ্ছে ছিল, এবং জিয়াউল হক একটা ইসলামিক উমা, উনি চেয়েছিলেন সারা বিশ্বের ইসলামী দুনিয়ার রাজত্বটা উনি করবেন। এবার সৌদি আরবের কি ব্যাপার, যে এদের যে মেইন যে তীর্থস্থানগুলো সেগুলো এদের কাছে আছে, মক্কা মদিনা আমরা যেটাকে বলি, ঠিক আছে। তো এখন অবধি শাসনতন্ত্র সেখান থেকে চলছে, এবং তুরস্ক কি মনে করে, এই লোকগুলো বোকা ছিল, এদের একটু মাটি খুঁড়েছে, তেল বেরিয়ে গেছে, এবং এরা এখন খুব মানে বারফট্টাই যেটাকে বলে বাংলায়, যে এরা খুব বেড়ে গেছে, এবং আমরা তো অটোমান এম্পায়ার, আমরা তো পৃথিবীর মালিক ছিলাম, তো ওইটা আমাদের আসা উচিত, আমাদের হাতে আসা উচিত, এরা মানে পুরোপুরি এদের আধিপত্যে থাকাটা উচিত না। সেই কারণে তুরস্ক এটা করেছে। এবার আপনি দুটো কথা বললেন, অপারেশন দোস্তি আর অপারেশন দুশ্মনী, তো অনেক পরে খেলে। তার আগে শুরু হয় কোনো একজন বড় শিল্পপতি, তিনি নেটে বলেন যে আমরা ব্যান করব। তারপরে কিছু মিডিয়ার লোকেরা বলে, এবং তারপরে কিছু ইউটিউবাররা বলে, তারপরে কি হয় ট্রাভেল এজেন্টরা বলে, মুম্বাইতে শিবসেনা বলে যে তোমরা বেরিয়ে চলে যাও এয়ারপোর্ট থেকে, আপেল ট্রেডার্স বলে যে আমরা তোমাদের আপেল নেব না, হিমাচলের আপেল কিনবো। আচ্ছা, মার্কানা মার্বেলস বলে একটা আছে যোধপুরে, তারা বলে যে আমরা তোমাদের মার্বেলস বিক্রি করব না। এমনি করতে করতে ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও বলে দিচ্ছে তোমরা এখান থেকে যাও, এই এয়ারপোর্টের ব্যাপারটা থেকে, ওই যে কোম্পানিটা আছে সেলেব বলে। কিন্তু তুরস্ক কিন্তু একটু দমেনি, তারা বলছে ডাজেন্ট ম্যাটার, তোমরা টাকা দেবে না দেবে না, আমরা চালিয়ে নেবো। প্রথম কথা, তাদের অতটা অর্থভাব নেই যতটা পাকিস্তান, বাংলাদেশের মতো ছোটোখাটো দেশের আছে, বা যতটা মালদ্বীপসের ছিল, যারা ইন্ডিয়া আউট করেছিল, পরে আর কি হাতে পায়ে ধরছিল এসে মালদ্বীপসের রাষ্ট্রপতি। কিন্তু এইবার কি হচ্ছে যে ট্যুরিজম বয়কট করাতেই, আর এখানে তুরস্ক বলছে ঠিক আছে বয়কট করেছো তো করেছো, এর পিছনে হচ্ছে যে তাদের মান সম্মানটা হচ্ছে আমাদের সাথে যুদ্ধ না, তারা ইসলামিক ওয়ার্ল্ডের লিডারশিপ চাইছে, তার জন্য তারা আমাদের সাথে যে শত্রু তাদেরকে শত্রুতা করছে, কারণ পাকিস্তানের তারা বন্ধু।
তুরস্ক, আজারবাইজান এরা এই গেমটা খেলেছে। এছাড়া তো চীন তো খেলছেই, এবং আমার মনে হয় ভারতবর্ষ নিশ্চয়ই করছে, বাট আমি মানে যেটা চাই যে তুরস্কেরও কিছু শত্রু আছে। আপনি যদি ম্যাপটা দেখেন তো গ্রিস দেখতে পাবেন, আর্মেনিয়া দেখতে পাবেন, এবং আমি শুনছি ভারতবর্ষে গ্রিস নাকি ব্রহ্মস কিনবার চেষ্টা করছে বা এরকম কিছু, হ্যাঁ, দরদাম চলছে বা এরকম কিছু। তো আমার মনে হয় ভারতবর্ষ খুলে এদেরকে সাপোর্ট করা উচিত। এখন আর গুডি গুডি বয়েস রাখার দরকার নেই, লেট দ্য সোয়াগ রুল আর কি, হ্যাঁ, যে ওপেনলি ভারতবর্ষ শুড হেল্প দ্য এনিমিজ অফ আওয়ার এনিমিজ, সিম্পল। এবং এখানে কিন্তু ওই ট্রাম্পের কথা আবার একবার আসছে যে ট্রাম্প বারবার ক্লেম করছেন যে তিনি না থাকলে ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক সংঘাত লেগে যেত। সরাসরি পারমাণবিক বলেননি, তিনি বলছেন একটা এন ইউজ হয়ে যেত, এন ওয়ার্ডটা ইউজ হয়ে যেত। এবং এরপরে প্রশ্ন যেটা আসছে যে পাকিস্তানকে কি তাহলে ট্রাম্প বাঁচিয়ে দিলেন? কারণ পাকিস্তানে যে মানে সামরিক ঘাঁটিগুলো সেগুলো ভারত একের পর এক ধ্বংস করে দিয়েছে, এবং এইখানে যে একটা বিপদ তৈরি হচ্ছে যে ভারতের শক্তি এতটাই বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে যে ট্রাম্পের পক্ষে এখানে পাকিস্তানকে সাপোর্ট করে কিছু করা সম্ভব নয়, এটা বুঝেই কি তিনি এই পদক্ষেপটা নিলেন? না, প্রথম কথা উনি কি পদক্ষেপ নিয়েছেন আমি জানি না, বাট আমি যেটুকুনি বুঝেছি যে পাকিস্তানের কিছু অতি সেন্সিটিভ অ্যাসেট ভারত ডিস্ট্রয় করে, এবং তারপরে পাকিস্তান কেঁদে বেড়ায় তার আকাদের কাছে, তার প্রভুদের কাছে যে আমাদের বাঁচাও। তখন তারা বলে যে ভারতকে, এবং ভারত বলে না আমরা করব, শুনবো না। তখন পাকিস্তান সোজাসুজি ফোন করে ডিজিএমওর ইন্টারভিউর জন্য, যে ডিজিএমওর সঙ্গে ফোনে কথা বলবো, এবং ডাইরেক্ট রিকোয়েস্ট করে। এবং আমি যেটুকুনি বুঝতে পারি সে তারা নিঃশর্তভাবে যে আমরা সব কিছু মেনে নেবো আর কি। সেটা একটু দেখতেও পাচ্ছি এখন পাকিস্তানের হাবভাবে যে জল নিয়ে কথা বলতে চাইছে, পিস টক্স করতে চাইছে। আসিম মুনিরকে আজকাল আর দেখা যাচ্ছে না খুব একটা, হ্যাঁ, বড় বড় কথা বলতে। এইবার কি হচ্ছে যে ট্রাম্পের ব্যাপারটা কি, উনি এই কথাটা 2-3 বার বলেছেন যে মিলিয়ন শুড ডাই, লক্ষ লক্ষ লোক মারা যাবে। তো লক্ষ লক্ষ লোক তো নিউক্লিয়ারে মারা যায়, এবং রিসেন্টলি এন ওয়ার্ডটা বলেছেন। আমার যেটা মনে হয়, একটা না যতগুলো এয়ারফিল্ড পাকিস্তানে ছিল যেগুলো ভারত ধ্বংস করেছে এবং ফটো দেখিয়েছে সারা দুনিয়াকে, তার মধ্যে সারগোদা বলে একটা এয়ারফিল্ড ছিল, একটা ছিল নূর খান, আর একটা ছিল জাকোবাবাদ, আর একটা ছিল ভোরালি বোধহয়। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ নূর খানটা একদম ক্যাপিটালের কাছে, অনেক বড় বড় অ্যাসেটস আছে। আর যেটা জাকোবাবাদ সেটা চিরাচরিতভাবে ন্যাটোর এয়ারফিল্ড হিসাবে ইউজ করা হয়েছে যখন আফগানিস্তানে ইউএসের প্লেন উঠতো বা ন্যাটোর প্লেনরা উঠতো আফগানিস্তানের জন্য আর কি। তো এইটা একটা মোটামুটি মানে আপনি ধরতে পারেন হয়তো আমেরিকান অ্যাসেটস ছিল ওর মধ্যে। তো এইটা যখন পড়ে তখন বুঝতে পারে যে ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে, এটা থামানোর দরকার। তখন হয়তো আমেরিকা পাকিস্তানকে বাধ্য করে যে ক্ষমা চাও, নাহলে ভারত থামবে না, ভারত থামার মুডে নেই। এবং আপনি যদি দেখেন একটু পিছনে যান, ট্রাম্প একটা ইন্টারভিউতে বলছিল মোদি হি ইজ এ রিয়েল কিলার, এমনি করে বলছিল যে মানে শুনবে না কারো কথা, হি ইজ এ ডিল মেকার, এমনি করে বলছিল। আই লাইক হিম, ইজ মাই ফ্রেন্ড, এমনি করে বলছিল। তো ওই একটা ব্যাপার আছে ওরা তো পার্সোনালিটিরও দেখে যে এ হয়তো শুনবে না এরা এখনকার লিডারশিপ, তো ফলে হয়তো সেখান থেকে ওদের একটা বাধ্য করায় ওদেরকে তোমরা করো। আর দ্বিতীয় আরেকটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার কোনো প্রমাণ নেই আমার কাছে, হয় আমেরিকা বা নয় চায়নার কন্ট্রোলে, তাদের নিজস্ব বলতে কিছু নেই, সত্তা তো নেই, নিজস্ব বলতে কিছুই নেই, এবং তারা কখনো আমেরিকার কথায় কখনো চায়নার কথায় উঠবোস করে। রেডিয়েশনের ব্যাপারটা যে ছড়ানো হচ্ছে, মানে ছড়িয়ে যে গেছে, এবং এটা যে ভারতের মিসাইল হিটেই ছড়িয়েছে এমন বিষয়টা যেন উঠে আসছে, অন্য কোনো রকমভাবে ভারতকে দোষারোপ করা না গেলেও এইখানে হয়তো একটা দোষের ভাগী ভারত হয়ে যাচ্ছে যে রেডিয়েশন লিকেজের জন্য ভারতের মিসাইল হিটই দায়ী। এটা কেন হলো? আচ্ছা, কারণ দেখুন আমাদের যেটা গভর্নমেন্টের ব্রিফিং সেটাতে তো পরিষ্কারভাবে একজন জার্নালিস্ট জিজ্ঞেস করেন, এবং ওনারা পরিষ্কারভাবে বলে দেন যে আমরা কোনো কিছুতে হিট করিনি, যেটাতে নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা কিছুতে হিট করিনি। কারণ নিউক্লিয়ার ফ্যাসিলিটি কোথায় কোথায় আছে এইগুলো দুই দেশ একে অপরকে জানায়, যাতে ভুল করেও না কোনো কিছু পড়ে যায় সেখানে, হ্যাঁ, ভুল করেও। তো সেটাতে ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছিল। এইবার কি হচ্ছে যে একটা তো কিছু হয়েছে, সেটা আমাদের অজানা। আর ওই আইএইএ যে বললেন যে কোনো রেডিয়েশন নেই, সেটাই যে ধ্রুব সত্য সেটাও আমি মানতে পারছি না। কারণ এমনও হতে পারে যে তারা কারো না কারো তো অঙ্গুলি হেলনে চলেন,
এবং পৃথিবীতে এই মুহূর্তে বড় দেশ যারা পৃথিবীটাকে কন্ট্রোল করছে, সে WHO বলুন, ইউএন বলুন, বা IMF বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, তো দেখা যায় US আর চায়না, এদের লোকেরা সব জায়গায় বসে আছে। তো এই শক্তিধর দেশগুলোর কেউ না কেউ হয়তো এটা রটাচ্ছে বা ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে। এবং যদি হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে সত্যিকারের রেডিয়েশন হয়, কারণ আরেক রকম কথা হচ্ছে নাকি গ্রামকে গ্রাম খালি করা হচ্ছে রেডিয়েশনের জন্য, তাহলে এমন হতে পারে পাকিস্তান হয়তো কিছু একটা করতে গিয়ে কোনো একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট করে বসে আছে, যেমন চেরনোবিলে হয়েছিল, সেটাও হয়। তো ভারতের যা প্রিসিশন স্ট্রাইক ছিল, আপনি দেখেছেন সেই একদম ছাদের মধ্যে দিয়ে ফুটো করে বাড়িটাকে ধ্বংস করেছে, আশপাশের বাড়িগুলো দাঁড়িয়ে আছে, তাতে ভারতের ভুল করে কোনো কিছু করবার তো চান্সই নেই আর কি। কেন করবে ভারত?